আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা স্যার, দুই আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ, বলো তো। স্যার, আমি বিএলসি তে কোনো কিছু আপলোড করতে পারি না। মানে হুম। মিডের যে মিড না, সরি, কুইজ যে দিছিলাম স্যার, ওইটাও আমি আপনাকে মেইলে পাঠাইছিলাম। এটা হচ্ছে কেন এরকম? স্যার, জানি না, লগ আউট করে দেয় কোনো ফাইল আপলোড করতে গেলে। ওটা তো 5 MB-রও কম ছিল। আচ্ছা, লগ আউট হয়ে আবার যায়। স্যার, আবার হচ্ছে যে হোমওয়ার্কটা ছিল, ওইটাও স্যার সাবমিট করতে পারতেছিলাম না। আপনাকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করছিলাম। কিন্তু এটা সমাধান কি? স্যার, আমি যে এক্সামের টাইমে বিএলসির মেইল নিয়ে আসছি, ওখানে কমপ্লেন জানাবো, কিন্তু ওই জন্য আর কি কিছু বলা হয়নি। ঠিক আছে, কমপ্লেন করে রেখো। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে, আমরা শুরু করে দিই। শেয়ার স্ক্রিন। আচ্ছা, স্যার, আপনি কি মিডের খাতা চেক করছেন? মিডের খাতা চেক করিনি। মিডের খাতা চেক করা হয় নাই। আবার বান্ডিল আমি ভুলে ইয়েতে রেখে আসছি, অফিস তো গেছে বন্ধ হয়ে। আমার কাছে আছে সিএমএসসি সিএসসির খাতা। দেখি আমি যে পরে খুললেই সময় যে তোমাদেরকে ইয়ে করে দিব। ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে কি আমাকে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আমার কি স্যার, কারেন্ট? ক্লাসটা কি রেকর্ডিং করা যাবে? ক্লাস তো আমার এখান থেকে রেকর্ডিং করা যাবে না, আমার এখানে নাই সিস্টেম। আপনি একটু রেকর্ড করলে ভালো হয়। আস্তে আস্তে স্যার, আমাদের এদিকে অনেক শিলাবৃষ্টি হচ্ছে, তো নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, কিন্তু রেকর্ডিং করা যাবে না। আমার ইয়ের চার্জও তো দেখি কম। আমার এখানে আবার গেছে, এখন এই মাত্র আচ্ছা, গেল আমি কারেন্ট। আমি রেকর্ডিং করতেছি। করতেছো না? আচ্ছা, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা শুরু করে দিই। আমার কারণ আমার দেখি আবার কত পার্সেন্ট আছে? হাই হাই, 18%। আমি চার্জ দিই নাই কেন? আমাদের এদিকেও আছে, একদম বিকাল থেকে কারেন্ট নেই, এখন পর্যন্ত কারেন্ট নেই। স্যার, আমরা একটু বলবো যে এরকম থাকতে পারি ক্লাসে। রেকর্ডিং ইয়ে করছে, ভেরি গুড। তুমি একটু রেকর্ডিংটা করো। কিন্তু আমি আবার দেখতেছি আমার ল্যাপটপেরই আবার চার্জ নেই। আমার এখানে কারেন্ট গেছে, মাত্র গেল। আমার অবশ্যই কারেন্ট ছিল, চার্জ খেয়াল করি নাই। আচ্ছা, আমরা শুরু করি তাহলে একটু। সেটা হলো, মিডের আগে বেশ কিছু মেথোডোলজি বা মেথডস বা অ্যালগরিদমস আমরা দেখেছি ডিসিশন সাপোর্ট সিস্টেমের। এবং এইটার ব্যাপ্তি এত বেশি, মানে হিউজ অ্যামাউন্টস অফ বলবো যে অ্যালগরিদমস বা প্রসেস আছে বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিসের জন্য।
তো এবং এটা নিয়ে প্রতিনিয়ত কাজ হচ্ছে। এটার জন্য আলাদা বেশ কিছু জার্নালই আছে এটার জন্য, এটাকে টার্গেট করে, মানে এই ধরনের কাজকে টার্গেট করে বেশ কিছু জার্নাল আছে। সো তার মানে বুঝতে পারছো যে রিসার্চাররা এটা নিয়ে কত কত ধরনের কাজ আসলে করে, কত ধরনের এক্সপেরিমেন্ট আসলে করে। সো এনিওয়ে, আমরা আজকে খুব পপুলার একটা টেকনিক নিয়ে আসলে কথা বলবো। এটাকে বলা হয় টপসিস মেথড, টেকনিক অফ অর্ডার প্রেফারেন্স বাই সিমিলারিটি টু আইডিয়াল সলিউশন। সো টেকনিকটা বেশ ইন্টারেস্টিং একটা টেকনিক, এবং বেশ আমার কাছে মনে হচ্ছে অন্যান্য মেথড থেকে, লাইক এএসপি কিন্তু অনেক ক্যালকুলেশন আমরা করে আসছি। ফাজি এএসপি বা এইচপির মেথোডোলজিটা আসলে মানে ইটসেলফ ওয়াজ এ ভেরি কমপ্লেক্স টেকনোলজি টেকনিক। সো আজকে আমরা একটু দেখবো যে টপসিস দিয়ে কিভাবে আসলে আমরা একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম কি বলে সলিউশন করতে পারি। তো একটা ডিসিশন প্রবলেম কিভাবে সলিউশন করতে পারি। সো এখানে আগের মতোই আমাদের কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যাট্রিবিউটস থাকতে পারে, এবং অ্যাট্রিবিউটসগুলোর মধ্যে কোনোটা বেনিফিশিয়াল অথবা নন বেনিফিশিয়াল অ্যাট্রিবিউটসও থাকতে পারে। সো টপসিস মেথডে আসলে যেটা আমরা করি যে এখানে আইডিয়াল অল্টারনেটিভস এবং নেগেটিভ অ্যাড, দ্যাট মিনস ওই যে বেনিফিশিয়াল এবং নন বেনিফিশিয়াল যে অ্যাট্রিবিউটসগুলোকে আছে সেগুলোকে খুব সুন্দর মতো এখানে আলাদা করা যায়, এবং ডিপেন্ডস অন দোজ কি বলবো এটাকে যে ক্রাইটেরিয়া, দেন আমরা ওইটার উপর বেস করে এটার স্কোরিংটাও তৈরি করতে পারি। সো আমরা সেটা অ্যালগরিদমটা আসলে দেখলেই বুঝতে পারবো যে কীভাবে এটা কাজ করে। ইটস আ ভেরি সিম্পল থিং। যেটা এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে, আমরা জানি আমাদের কাজটাই হচ্ছে এইটা, যে আমাদের নাম্বার অফ অ্যাট্রিবিউটস বা ক্রাইটেরিয়া থাকবে ফর এ ডিসিশন প্রবলেম, অ্যান্ড উই হ্যাভ অলসো দ্য নাম্বার অফ অল্টারনেটিভস, তাই না? অল্টারনেটিভসও থাকবে, অ্যান্ড উই ক্যান রিপ্রেজেন্ট দ্য অল্টারনেটিভস অ্যান্ড অ্যাট্রিবিউটস অ্যাজ এ ভেরিয়েবল। ভেরিয়েবলটা যে কোনো নামে আসলে আমরা অ্যাসাইন করব, যেমন এখানে এম দিয়ে অল্টারনেটিভকে বুঝাইছে, এন দিয়ে অ্যাট্রিবিউটসকে বুঝাইছে, তাই না? সম্ভবত আমরা সি ইউজ করতাম, তাই না? ক্রাইটেরিয়া বা অ্যাট্রিবিউটের জন্য আমরা সি ইউজ করতাম, অল্টারনেটিভের জন্য আমরা এ ইউজ করতাম। সো উই ক্যান ইউজ ইট। অ্যান্ড একটা ডিসিশন প্রবলেম মানেই হচ্ছে যে সেটা একটা ডিসিশন ম্যাট্রিক্স, তাই না? সেটাকে যদি আমরা ডেটাগুলোকে যদি বসাই ওই ক্রাইটেরিয়া অনুযায়ী, যদি প্রত্যেকটা অল্টারনেটিভের ডেটা আমরা অ্যাকোমোলেট করি, দেন ইট উইল লুক লাইক এ ম্যাট্রিক্স, তাই না? এটাকে আমরা ডিসিশন ম্যাট্রিক্স বলে থাকি। হোয়ার একটা ভেরিয়েবল যেটা রিপ্রেজেন্টস দ্য, যেমন যদি আই বলি তাহলে আই রিপ্রেজেন্টস দ্য রো, অন দ্য আদার হ্যান্ড জে রিপ্রেজেন্টস দ্য কলাম। ওকে, সো তবে এখানে একটা বিষয় আছে, আমরা এখানে যদি একটা অ্যাট্রিবিউট সেটার যদি আবার সেটার উপরে যদি আমরা একটা ইউজ করি, তাহলে ওইটা মিন করে আসলে যে এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাট্রিবিউটস, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আমরা দেখেছি আমাদের ডিসিশন প্রবলেমের মধ্যে সেখানে পজিটিভ অ্যাট্রিবিউট, দ্যাট মিন বেনিফিশিয়াল অ্যাট্রিবিউটস থাকবে, আবার হচ্ছে তোমার নন বেনিফিশিয়াল অ্যাট্রিবিউটসও আসলে থাকে। তো আমরা টপসিসের মেথোডোলজি বা টপসিস আসলে কিভাবে কাজ করবে, তো সেটার অ্যালগরিদমিক প্রসেস যদি আমরা দেখি, সো আই থিঙ্ক ইউ নো দ্যাট যে এনি কাইন্ডস অফ ডিসিশন সাপোর্ট সিস্টেম, সেটার শুরুতেই আফটার গেটিং দ্য ডেটা দেন উই নর্মালাইজ ইট, রাইট? আমরা এটাকে নর্মালাইজেশন অ্যাপ্লাই করে এটাকে নর্মালাইজেশন করি বিকজ অফ ইউ রিপ্রেজেন্ট দ্য ডেটা বিটুইন এ স্কেল, তাই না? একটা স্কেল যে ইট ক্যান বি লাইক 0 and 1 বা 0 to 5, যেটা বলি না কেন, একটা নির্দিষ্ট স্কেলের মধ্যে উই রিপ্রেজেন্ট অল দ্য ডেটাস, তাই না? অল দ্য ডেটাস অ্যাভেলেবল ইন মাই ডেটা সেট। সো এটা হচ্ছে মেইন স্টেপস ইন এনি ডিসিশন সাপোর্ট সিস্টেম, তাই না? সো টপসিসের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম না, আমরা নর্মালাইজেশন করি, বাট হাউ ক্যান উই নর্মালাইজ দ্য ডেটা, তাই না? ইফ ইউ কনসিডার দ্য টপসিস মেথড। সো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা হোল স্কয়ার করা হবে, করে সেটাকে সামেশন করা হবে, সেইটা দিয়ে প্রত্যেকটা নাম্বারকে আসলে ডিভাইড করা হবে। সো আমরা একটু পরে একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখার চেষ্টা করব। So in the first step we will normalize our data in TOPSIS, and then in the second step what we are doing, we দেখো এই যে RIJ নর্মালাইজেশন, এই যে আমরা একটু আগে করে আসলাম, এই যে RIJ, তাই না? এটা হচ্ছে নর্মালাইজিং ম্যাট্রিক্স। সো আফটার নর্মালাইজিং দেন আমরা ওই নর্মালাইজিং ম্যাট্রিক্সটাকে ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করব। সো ভেরি সিম্পল থিং, যেটা আমরা এর আগে অন্যান্য মেথোডোলজিতে আসলে করে দিয়েছি। অ্যান্ড if we know the weight matrix, so easily we can multiply the weight with our normalized data, right? So the process is same, মানে steps is same, কিন্তু এখানে যেমন আমি নর্মালাইজেশনের এক ধরনের টেকনিক ইউজ করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তাই না? আবার যেমন এইচপির ক্ষেত্রে আমাদের নর্মালাইজেশন টেকনিক ছিল ডিফারেন্ট। সো মিন ম্যাক্স, ওই যে যখন আমরা একদম শুরুতে পড়ছি মিন ম্যাক্স অ্যালগরিদমগুলো, তখন কি জানো অ্যাডিটিভ সাম অ্যালগরিদম পড়েছি, তখন একরকমভাবে আমরা করেছি। সো দেয়ার আর সো মেনি ওয়েজ টু
নর্মালাইজ ইউর ডেটা। বিভিন্ন টেকনিক্স, বিভিন্ন রকমের নর্মালাইজেশন টেকনিক ইউজ করা থাকে। সো তাহলে আমরা কি হলো যে আমরা নতুন এই যে নিউ একটা ম্যাট্রিক্স পাবো আফটার মাল্টিপ্লাইং দ্য নর্মালাইজ ডেটা উইথ দেয়ার ওয়েটেড ম্যাট্রিক্স, অ্যান্ড ইন দ্য স্টেপ 3 দেন আমরা আইডিয়াল এবং নেগেটিভ আইডিয়াল সলিউশনস সেখান থেকে বের করবো। সো ইন দ্য আইডিয়াল সলিউশনস where we will consider the maximum value, আচ্ছা এটা একটু পরেই বোঝা যাবে আর কি। হ্যাঁ, আমরা মানে আইডিয়াল সলিউশনস ফর দ্য বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া, দ্যাট মিনস যেগুলো বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াগুলোর ক্ষেত্রে আমরা তার ম্যাক্সিমাম ভ্যালুটা কাউন্ট করব, আর কস্ট অ্যাট্রিবিউট বা যেটা আমাদের নন বেনিফিশিয়াল অ্যাট্রিবিউট সেটার ক্ষেত্রে মিনিমামটা কাউন্ট করব। আবার একইভাবে নেগেটিভ আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে উল্টাটা হবে। নেগেটিভ আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে আমরা ওইটার ম্যাক্স কাউন্ট করবো আর এটার মিন কাউন্ট করবো, আমরা একটু পরেই দেখবো সেটা। অ্যান্ড ইন দ্য স্টেপ 4 দেন উইল সেপারেশন দ্য মেজার্স অফ ইচ অল্টারনেটিভ। এবং স্টেপ 4 একটা বেশ সুন্দর টেকনিকেরা ইউজ করছে, সেটা হলো যে আমাদের আইডিয়াল যেই সলিউশনটা আমরা একটু আগে যেটা ক্যালকুলেট করলাম, যেখানে যেটাকে ভিজে আর ভি যেটা আমরা ক্যালকুলেট করছি, সো ওই ভিজে থেকে প্রত্যেকটার ডিস্টেন্স আসলে বের করবো, যেটাকে আমরা সেপারেশন বলছি। হ্যাঁ, সো দ্যাট মিনস আমাদের যে অল্টারনেটিভগুলো আছে সেই অল্টারনেটিভের এখন যে পজিশনে আছে সেটা তো এইটা, তাই না, ভিআইজে। আর ঠিক এই প্রত্যেকটা থেকে এই যে ভিজে যেটা আমরা এর আগের স্টেপে বের করে আসছি আমাদের আইডিয়াল সলিউশন, সেই আইডিয়াল সলিউশন থেকে সে আসলে কতটুকু দূরে আছে সেই দূরত্বটা বের করাটাই আসলে কাজ, এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এসআই দিয়ে। একইভাবে আমরা পজিটিভ মানে আইডিয়াল অল্টারনেটিভ ইট মিনস হচ্ছে যে পজিটিভ আইডিয়াল সলিউশনের জন্য, তার মানে নেগেটিভ আইডিয়াল সলিউশনের জন্য আইডিয়াল অল্টারনেটিভের জন্য তার দূরত্ব আমরা একই রকমভাবে বের করবো, যেটা আমরা এখানে বের করে আসছি। ওকে, সো তাহলে এটা করার পরে স্টেপ 4 এটা করার পরে দেন আমরা ক্যালকুলেট করবো রিলেটিভ ক্লোজনেস অফ দ্য আইডিয়াল সলিউশন। রিলেটিভ ক্লোজনেস আসলে আমাকে বলে দিবে যে কোন অ্যাট্রিবিউটের স্কোর, মানে ডিপেন্ডস অন দ্য স্কোর দেন হুইচ অল্টারনেটিভ ইজ দ্য বেস্ট ইন ইউর ডিসিশন প্রবলেম, তাই না, যেটা আসলে আমাদের মেইন লক্ষ্য বা উদ্দেশ্য। তো ইফ আই গো টু অ্যান এক্সাম্পল, তাড়াতাড়ি বলছি বাট কোনো প্রবলেম হলে তোমরা সব বলবা। সো টপসিস মেথডে মানে বুঝতে না পারলে, তাহলে এটা একটা ডিসিশন মেকিং, একটা ডিসিশন প্রবলেম, রাইট? সো হাউ মেনি অল্টারনেটিভস উই হ্যাভ 4 অল্টারনেটিভস। ওকে, সিভিক, স্যাটার্ন, এটা কি ফোর্ড এবং মাজদা, তাই না? আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর 4 ব্র্যান্ডস, car company brands. Okay, and now we have to select that which brands will be the best alternative here, then in this decision making problem. And we are considering there are 4 variables, criteria: style, reliability, fuel economy, and cost, right? So I think these 3 attributes are the beneficial attributes. Style, if it is more reliable, then it will be good for us, right? And if it is economically, and the fuel is economically efficient, then it's also the good for the decision making problem. So cost হচ্ছে যে হয়তো সমস্ত কস্টে আমি হয়তো মেইনটেনেন্স কস্ট, এভরি কস্ট আমরা এখানে একটা স্কোরিং করেছি, রাইট? এবং সেখানে দেখা যাচ্ছে যে ফোর্ডের কস্ট সবচেয়ে বেশি, রাইট? আবার ফুয়েল ইকোনমির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাজদা সবচেয়ে, ফুয়েল ইকোনমির ক্ষেত্রে সিভিক সবচেয়ে ভালো ইকোনমি আছে তার। রিলায়েবিলিটির ক্ষেত্রে সিভিকের রিলায়েবিলিটি বেটার দেন আদার্স। স্টাইলের ক্ষেত্রে কিন্তু আবার ফোর্ডের স্টাইল হচ্ছে সুন্দর। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট নাও টু say which alternative will be good here or will be best here, right? So that's why we are choosing different types of the different types of decision support system or algorithms, right? So today we are going to see that how the TOPSIS method can solve or can choose the best alternative from this decision making problem. So একদম ফার্স্ট স্টেপে আমরা এগুলো বের করে নিতে পারি যে হাউ মেনি অল্টারনেটিভস উই হ্যাভ, হাউ মেনি অ্যাট্রিবিউটস উই হ্যাভ, তাই না, এগুলো আমাদের আছে। অ্যান্ড xij which represents the decision matrix, তাই না? অ্যান্ড আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এ 4x4 ম্যাট্রিক্স, তাই না? এখানে 4টা রো আছে, 4টা কলাম আছে, 4টা, সো ইটস এ 4x4 ম্যাট্রিক্স হবে স্বাভাবিকভাবে। ওকে, ফাইন। সো লেটস সি ইন দ্য ফার্স্ট স্টেপ হোয়াট উইল উই ডু। ইন দ্য ফার্স্ট স্টেপ এই যে আমরা প্রথমে ওই যে নর্মালাইজেশন করার জন্য, সো xij তার হোল স্কয়ার, তাই না? সো আমাদের ডেটা কিন্তু এটা ছিল, তোমরা খেয়াল করছো কিনা, 7 9, তাই না, সিঙ্গেল, সবই মানে 10 এর নিচে, রাইট? সো এটাকে যখন আমি হোল স্কয়ার করছি তখন এরকম একটা ভ্যালু চলে আসলো। এরপরে আমরা কি করব, সামেশন। সো 49 + 64 + 81 + 36 ইকুয়ালস হচ্ছে 230।
এইটাকে আবার কি করব, স্কোয়ার রুট করব। স্কোয়ার রুট করলে এটা হবে 15.17। সো এইভাবে আমরা প্রত্যেকটি ক্যালকুলেশন করেছি এখানে। করার পরে আমরা এইটা পেয়েছি। তার মানে আমরা স্টেপ 1-এ আমাদের এই নিচে ডেনোমিনেটরে এই অংশটুকু আছে, তাই না? এটা আছে, তাই না? আর আপার পার্টটাতে আমাদের থাকবে এই সংখ্যাটা। এই সংখ্যাটা না, আসলে 7 থাকবে। 7 ডিভাইডেড বাই 15.17। আমরা যদি পরবর্তী এই যে এখানে যাই, তাহলে কিভাবে আমরা নর্মালাইজেশন করলাম? তাহলে নর্মালাইজেশনের সূত্র ছিল আমাদের যে উপরে নির্দিষ্ট এই জায়গার যে ডেটাটা, মানে মেইন যে ডেটাটা, এই যে 7 ডিভাইডেড বাই কোনটা, এইটা। তাহলে এটা কত? ফার্স্ট স্টাইলের জন্য এটা হচ্ছে 15.17। তাহলে আমরা 7 ডিভাইডেড বাই কত লিখবো? 15.17। এই যে এখানে লিখেছি ইকুয়ালস টু 0.46। তাহলে এই কলামে সবাই every column, মানে every value in this column will be divided by 15.17. 8 will be divided by 15.17, 9 will be divided by 15.17. সো এইভাবে করলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো, রাইট? তাহলে এই ম্যাট্রিক্সে আমাদের কি হলো? জাস্ট আমরা নর্মালাইজেশন করেছি, অ্যান্ড আই থিঙ্ক ইউ সি দ্যাট অল দ্য ভ্যালুস আর রিপ্রেজেন্টিং between 0 and 1, right? So if we go to the next slide, here you see that then we will multiply our data, that means our normalized data, with the corresponding weight vectors. So weight বলতে আমরা তো জানি আমাদের যে অ্যাট্রিবিউটসগুলো ইউজড হয় ডিসিশন মেকিং প্রবলেম, সেই অ্যাট্রিবিউটসগুলো হাউ মাচ দে আর ইম্পর্টেন্ট ইন দিস ডিসিশন মেকিং প্রবলেম। সো এই স্টাইল, রিলায়েবিলিটি, ফুয়েল অ্যান্ড কস্ট। এবং আমরা যদি একদম প্রথমের দিকে স্লাইডে আবার একটু ব্যাক করি, দেন ইউ উইল সি দ্যাট the more weights you will get in, fine, correct answer. So just a minute. Fine. তাহলে এখানে তোমরা দেখবা যে স্টাইল, রিলায়েবিলিটি হচ্ছে 0.4, রিলায়েবিলিটি সবচেয়ে বেশি ওয়েটেড ভ্যালু হিয়ার, অ্যান্ড দেন ফুয়েল ইকোনমি, দেন কস্ট, অ্যান্ড দেন স্টাইল। ওকে, ফাইন। তাহলে স্টাইলকে আমরা অত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না, তাই না? রিলায়েবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন any other criteria. Okay, fine. So I think you see all the weights for their corresponding criteria. So আমরা এখানে যেটা করব, according to formula আমরা ওয়েটকে ওইটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তার মানে এই যে 0.46 will be multiplied by 0.1, তাই না? স্টাইলের মানে সম্ভবত 0.1 ছিল ওয়েট। তাহলে এখানে all the values for this column or for these attributes will be multiplied by 1. Okay, 0.1. Reliability will be multiplied by 0.4, all the values here, and fuel will also be multiplied with 0.3, and cost one have 0.2. So multiply হওয়ার পরে then we will get this matrix. Okay, multiplicationটা আমরা এখানে দেখানো হয় না, but just I think you understand. আমি এখানে বলে দিছি যে step 2 তে what we have done. So in the step 3, the first step of 3 step, দুইটা স্টেপ আছে এখানে, বিকজ আমাদের একবার আইডিয়াল সলিউশনের জন্য কাজ করতে হবে, আর একবার নেগেটিভ আইডিয়াল, মানে পজিটিভের জন্য একবার কাজ করতে হবে, আর নেগেটিভের জন্য কাজ করতে হবে। পজিটিভের জন্য আমরা এটাকে ডিনোট করেছি এই স্টার দিয়ে। সো কি আসলে এখানে করতেছি, তো যদি খেয়াল করো, আমরা বলেছিলাম যে আমরা এখানে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে আমাদের যেগুলো বেনিফিশিয়াল অ্যাট্রিবিউটস, তা আমরা জানি, এখানে আমরা একটা দাগ দিয়েছি, কস্ট হচ্ছে আমাদের নন বেনিফিশিয়াল অ্যাট্রিবিউটস, the rest of the criteria or attributes represent as a beneficial attributes. সো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালু কাউন্ট করবো, তাই না? ওই সূত্রটা দেখেছিলে তোমরা, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে, আর কস্টের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে মিনিমাম ভ্যালু। তাহলে আমরা যদি বলি যে তাহলে এখানে আমরা নিব কত, তাহলে এখানে সবচেয়ে ইসরায়েলের ক্ষেত্রে সবচেয়ে বড় ভ্যালু কোনটা? 0.059, এটাই যে এখানে চলে আসছে, দেখছো? তারপরের ক্ষেত্রে হচ্ছে 0.244, তাহলে আমরা সেটা নিয়ে নিচ্ছি এখানে। ফুয়েলের ক্ষেত্রে হচ্ছে 0.162, আমরা সেটা এখানে নিয়ে নিচ্ছি। আর কস্টের ক্ষেত্রে যেহেতু নন বেনিফিশিয়াল অ্যাট্রিবিউট, তাহলে এখানে সবচেয়ে যেটা কম সেটা আমরা এখানে নিব আসলে, তো 0.092 এইটা আসবে এখানে। কারো কি এটা বুঝতে অসুবিধা আছে? আমরা কিন্তু টপসিস অ্যাপ্লাই করার সময় উই উইল বি ভেরি মাচ কেয়ারফুল about the beneficial and non-beneficial attributes. So when you are calculating the value for the ideal solutions, okay, then for the beneficial criteria you have to consider the maximum value for every attributes. On the other hand, the non-beneficial attributes will consider the minimum value. Okay, so after processing the step 3, then step 3 এতে আমরা আরেকটা কাজ করব, যে
নেগেটিভ আইডিয়াল সলিউশনও বের করে ফেলবো, তাই না? যেহেতু আমাদের বেনিফিশিয়াল নন বেনিফিশিয়াল দুই ধরনের অ্যাট্রিবিউটই আমাদের ইয়ের মধ্যে আছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, নেগেটিভ আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন আমরা স্টাইলের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু নেগেটিভ আইডিয়াল সলিউশন মানে তো এই ভ্যালুগুলো তো পজিটিভ আইডিয়াল সলিউশনের জন্য আমার এগুলো ছিল বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া, তাই না? নেগেটিভ আইডিয়াল সলিউশন আমার মানে গোলটাই হচ্ছে নেগেটিভ আইডিয়াল সলিউশনস, রাইট? সো দ্যাট মিনস এখানে আমি এমফাসিস দিব হচ্ছে যেটা আমার নন বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া। সো নন বেনিফিশিয়াল ক্রাইটেরিয়াতে যেটা সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু আমরা সেই হাইয়েস্ট ভ্যালুকে আসলে এখানে এখানে একটু ভুল আছে। এখানে আমরা হাইয়েস্ট ভ্যালু 0.192 এটা আসবে, হ্যাঁ এটা না 0.118 না 0.192, কিন্তু বাকি জায়গাগুলোতে আমার কি আসবে মিনিমাম ভ্যালু যেটা, তাই না? এখানে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 0.046 এটা আসছে। তারপরে এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে, এটা ভুল আছে, এটা হবে 0.080, হ্যাঁ। রিলায়েবিলিটির ক্ষেত্রে আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে 0.080, আর ফুয়েলের ক্ষেত্রেও একই রকমভাবে আমাদের আসবে 0.040, এটা হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালু। তাহলে খেয়াল করো, যখন উই আর নেগেটিভ আইডিয়াল সলিউশন নিয়ে যখন আমরা কাজ করছি তখন বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া যেগুলো থাকবে আমার ডিসিশন ম্যাট্রিক্সে সেখানে তাদের হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু আসলে আমরা কনসিডার করব, আর যেগুলো আমাদের নন বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া সেটার হাইয়েস্ট। উল্টা কাজটা হবে আসলে, তাই না? এইটার ঠিক উল্টাটা, এখানে যেমন তখন ম্যাক্সিমাম নিছিলাম নেগেটিভের ক্ষেত্রে, এরা হয়ে যাবে তখন মিনিমাম। তাহলে আমরা এটা করার পরে এখন আমরা ওই ডিস্টেন্সটা আসলে বাইর করব। তো দেখো আমরা কিন্তু এখানে এটা একটু আপডেট হবে, হ্যাঁ। এটা এখানে ভুল আছে, দুইটা ভ্যালু আমরা দেখলাম ভুল আছে, তাই না? এটা এবং এটা, সো এই দুটো তোমরা একটু, তিনটা ভ্যালু ভুল আছে, সো এই তিনটা ভ্যালু তোমরা আপডেট করবে। এখন তাহলে আমার কাছে কি কি আছে? আমার কাছে এ স্টার আছে এবং আমার কাছে এ প্রাইম আছে, রাইট? এখন হোয়াট উইল আই ডু নাও? তাহলে আমার মেইন ম্যাট্রিক্স কোনটা? এইটা, তাই না? আফটার মাল্টিপ্লাইং ডাব্লিউ জে, দ্যাট মিনস ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করার পরে তো লাস্ট ম্যাট্রিক্স আমার হাতে এটাই আছে, রাইট? সো এটার উপরে আমি হচ্ছে আমার আইডিয়াল সলিউশন এবং নেগেটিভ আইডিয়াল সলিউশন বের করেছি, রাইট? সো এবার এখন স্টেপ 4-এ আমরা যে কি করব, এই যে এখানে যে ম্যাট্রিক্স আছে আর আমরা যে আইডিয়াল সলিউশন পাইলাম, এই যে এইটার থেকে এদের দূরত্ব বের করব। যেমন ফার্স্ট কলামে এই যে স্টাইলের যে কলামটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডিস্টেন্স বের হবে এর সাথে 0.059 এর সাথে। তারপরে রিলায়েবিলিটির জন্য আমরা কত পাইছি? 0.244। তাহলে 0.244 এর সাথে এইটার ডিফারেন্স হবে। তারপর সেই কাজটা আমরা এখানে করেছি, এই যে আমার মনে সব আমরা দেখতে পাচ্ছি, তাই না? যে করে দেওয়াই আছে। তো এইটা তারপরে তার হোল স্কয়ার করতে বলছে, তাই না? যে সূত্র খেয়াল করো কিন্তু, ভিজে মাইনাস ভিআইজেটা হচ্ছে আমার ওইটা, আর ভিজে সাথে আমরা বের করে নিলাম 0.059, ঠিক আছে? এটা উল্টাপাল্টা করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ উপরে স্কয়ার আছে। সো নেগেটিভ ভ্যালু পজিটিভ হয়ে যাবে আসলে। তাহলে আমরা দেখলাম যে স্টাইল, রিলায়েবিলিটি, ফুয়েল, কস্ট সব আমরা হিসাব করলাম, স্কয়ার, এই যে স্কয়ার হিসাব করলাম, এই যে স্কয়ার করার পরে আমরা এই ভ্যালুটা পেয়েছি, রাইট? ওকে, এরপরে আমরা তার আবার কি করেছি, স্কয়ার করার পরে তারপরে আমরা আবার এদেরকে কি করেছি, স্কয়ার রুট করেছি। আচ্ছা, ভি জে মাইনাস ভিআই জে তার হোল স্কয়ার, আচ্ছা, করার পরে আমরা আবার এটার স্কয়ার রুট করেছি। ওকে, তার আগে আমরা কি করেছি? তার আগে আমরা যেটা করেছি, সিভিকের এই যে হোল স্কয়ার করেছি, এখানে আবার একটা খেয়াল করো কিন্তু, এখানে আবার একটা সামেশন আছে, রাইট? তার মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই চারোটা যোগ করলে যেটা হয় সেটা হয় এইটা 0.000845। এইটা পাওয়ার পরে এইবার তাকে বসে আবার আমরা স্কয়ার রুট করলে সেটা আসে 0.029। তাহলে আমরা মোটামুটি আমাদের আইডিয়াল সলিউশনের সাথে আমাদের ওয়েটেড ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করার পরে ওই ডেটার যে দূরত্ব, সেই দূরত্বটা আসলে আমরা বের করে নিলাম। তো সিভিকের ক্ষেত্রে সেটা হচ্ছে 0.029, স্যাটার্নে আরও একটু বেশি, ফোর্ডের ক্ষেত্রে আরও বেশি 0.90, মাজদার ক্ষেত্রে 0.058। ওকে, সো আমরা একটু ফরওয়ার্ডে করি। তাহলে যেহেতু আমরা আইডিয়াল সলিউশন বের করেছি, মানে আইডিয়াল প্রথমটা পজিটিভ বের করেছি, তাহলে নেগেটিভের ক্ষেত্রে তো একইভাবে ডিসটেন্সটা পাই, রাইট? সো নেগেটিভের এই ম্যাট্রিক্সটা, সেটাও প্রত্যেক ডেটার ক্ষেত্রে ওই একই রকমভাবে ডিফারেন্সটা বের করবো আমরা, করে আবার একই রকমভাবে যোগ করে তার স্কয়ার রুট করবো, তো সিভিকের ক্ষেত্রে আমরা এটা পেয়েছি, স্যাটার্নের ক্ষেত্রে এটা, ফোর্ডের ক্ষেত্রে এটা এবং মাজদার ক্ষেত্রে এটা পেয়েছি। তাহলে এই দুইটা যদি আমরা এখন, ওকে, এটা তোমরা আবার টেবিলে আনতে পারো বা আলাদা আলাদা টেবিলে থাকলে সমস্যা নেই। এরপরে আমরা এখন বের করবো হচ্ছে
রিলেটিভ ক্লোজনেস টু আইডিয়াল সলিউশন। এখন আমরা এই আইডিয়াল সলিউশন এটা রিলেটিভ ক্লোজনেস বের করব। এটা দিস ইজ দ্য লাস্ট স্টেপ অফ টপসিস মেথড। ওকে, সো দেখতেই পাচ্ছ ইটস ভেরি সিম্পল থিং, ওই জিনিসগুলো বের করে নিয়ে আসলেই হয়ে যায়। সো অলরেডি আমরা কিন্তু এসআই প্রাইম আর তার আগের স্লাইডে এই যে হয়ে গেল, এই যে এটা এসআই স্টার এবং হচ্ছে এসআই প্রাইম দুইটা কিন্তু আমরা বের করে ফেলছি, দুইটার ভ্যালু কিন্তু এখন আমাদের হাতে আছে, রাইট? তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে তো বের করতে পারি ইজিলি, তাই না? এসআই প্রাইম সূত্র হচ্ছে এসআই ক্লোজনেসের সূত্র হচ্ছে এসআই প্রাইম ডিভাইডেড বাই এসআই প্রাইম প্লাস এসআই প্রাইম। ওকে, সো এইটা এই সব ভ্যালু তো আমাদের কাছে আছে, তাই না? আগের স্টেপে বের করে আসছি, স্টেপ 4 এ ভ্যালুগুলো বসাই দিলেই আমরা দেখতে পাবো সিভিকের ভ্যালু এটা আসবে, স্যাটার্নের এইটা, ফোর্ডের এইটা, মাজদার এইটা, এবং আমরা দেখতে পাচ্ছি সিভিক ইজ দ্য বেস্ট হিয়ার। ওকে, সো এই হচ্ছে টপসিস মেথড এবং এইটার অ্যালগরিদমিক স্টেপসগুলো আমরা প্রথমে এটা তো এক্সাম্পল দেখলাম, আর এই যে তোমরা দেখতে পাচ্ছি স্টেপ 5 এ তাহলে আমাকে এটা করতে হয়েছে, রাইট? এবং এই সিআই এর ভ্যালুটা অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে আসবে, তোমরা পাবে, রাইট? আর তার আগে স্টেপ 4 এ আমরা দেখতে পাচ্ছ সেপারেশন ভ্যালুটা বের করে নিয়েছি আইডিয়াল সলিউশন থেকে, প্রত্যেকটা ভ্যালুর তার আগে হচ্ছে আইডিয়াল সলিউশন বের করেছি, তোমরা দেখতে পাচ্ছ আইডিয়াল সলিউশন দুই রকম, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, দুটো বের করেছি। সো আর স্টেপ 2 তে আমরা হচ্ছে ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করেছি আমাদের নরমালাইজ ম্যাট্রিক্সটাকে, আর স্টেপ 1 আমরা নরমালাইজেশন করেছি। কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? নতুন একটা মেথড কিন্তু আমরা দেখছি আজকে, তাই না? বাট আই থিঙ্ক যেহেতু আমাদের কাজ তো একই রকম, বাট দিস ইজ দ্য নিউ অ্যালগোরিদম, সো অ্যালগোরিদম এই অ্যালগোরিদমিক ফর্মুলা বা স্টেপ অনুযায়ী আসলে কাজ করবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য কি বলে প্রসেস, দেন you see that we have identified the alternatives, the best alternatives from our decision making problem, right? So Topsys is a very popular technique. Topsys এর উপরে প্রচুর কাজ আছে, so you just search it on Google, then you will see there are many articles, okay, and that will help you to understand the কি বলবো যে understand different the uses of Topsys in different domains, okay? যে কোনো ডোমেইনে আসলে এটাকে টপসিসকে এই ধরনের ডিসিশন মেকিং প্রবলেমের ক্ষেত্রে ইউজ করা যায়। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে এটাতে? অনেক কমপ্লেক্স, মানে দেখলে হয়তো বুঝতে মানে পারবেন। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা ডেটা নিবা, বা এই ডেটাটাই নিলে, যে ডেটাটা আমি দেখালাম, হ্যাঁ এই যে এইটাই একটা ডেটা। হ্যাঁ, পরীক্ষায় তো আমি খুব বেশি বড় ডেটা দেওয়ার আসলে সুযোগ নেই, ছোট ডেটাই থাকবে। সো যদি এরকম থাকে তাহলে এই এরপরে আমি কি স্টেপে যাব হচ্ছে একদম লাস্ট পর্যন্ত, আমার অল্টারনেটিভ পর্যন্ত, রাইট? সো বেস্ট অল্টারনেটিভ চুজিং পর্যন্ত আমরা কিভাবে আসলে যাব। আচ্ছা, তাহলে টপসিস একটা মেথড যেটা আমরা দেখছি মিডের পরে, এটা আমাদের থাকবে। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে ফাজি টপসিস মেথড। আমরা এইচপি পড়ার সময় তার এইচপি মেথডোলজি দেখছি। টপসিস হচ্ছে দ্য বেস অফ দ্য মডেল, মানে টপসিস হচ্ছে যে তৈরি করছে, তাই না? মনে করো আমি টপসিস তৈরি করলাম, স্যার তারপরে একটা তোমরা প্রশ্ন ছিল স্যার, সরি স্যার, ওই টপসিসের হচ্ছে আপনার যে ওয়েটেড ভ্যালুগুলা, এটা কি দেয়া থাকবে কোয়েশ্চেনে? ওয়েটেড ভ্যালু তো এখন যে কোনোভাবে বের করতে পারি, আমি এইচপি দিয়ে বের করতে পারি, কোশ্চেনে হয়তো মানে আমি বলতেছি আর কি, মানে ওয়েটিং মেথড বের করার তো অনেক টেকনিক্স আছে, আমরা দেখেছি অলরেডি কিন্তু একটা, তো সেটা দিয়ে বের করতে পারি, আবার আমি বলেও দিতে পারি, হ্যাঁ হতে পারে আমি বলে দিতে পারি যে ওয়েটের ভ্যালু দেওয়া আছে। এবং রিয়েল লাইফে আমরা কাজ করার সময় ওয়েটের ভ্যালু, মানে ওয়েটের ভ্যালু নেওয়ার কিন্তু ডিফারেন্ট মেকানিজমস আছে। আমরা আজকে একটু দেখবো ওয়েটের ভ্যালু। এখন যে স্লাইডটা নিয়ে আমি একটু কথা বলবো, এখানে তোমরা একটু বুঝতে পারবা যে এটার আরো টেকনিক থাকতে পারে। মানে কি করলাম, সো আমরা দেখবো হচ্ছে ফাজি টপসিস। আমরা দেখছিলাম যে টপসিস এটা হচ্ছে বেস মডেল, মনে করো আমি তৈরি করেছি, তারপরে তোমরা নাম্বার অফ মাই স্টুডেন্ট যারা হচ্ছে আবার হয়তো এটাকে আরো মডিফাই করলা, তাই না? তখন করে তোমরা আবার বিভিন্ন নাম, যেমন এখানে টপসিসের মধ্যে ফাজিনেস নিয়ে আসছে, যে লাইক দ্যাট, লাইক এইচপিতে যেভাবে আমরা নিয়ে আসছিলাম। আবার ফাজিনেসের মধ্যে আবার বিভিন্ন মেথডোলজি আছে, ওই যে ডেটাটাকে আইডেন্টিফাই করার জন্য, ডেটাটাকে ইউজ করার জন্য, তাই না? সো সেখানেও আমরা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করি। এনিওয়ে, আমরা তাহলে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট যে দ্য ফাজিনেস ইজ কামিং হিয়ার। তো ফাজিনেস যদি আসে, আমরা জানি যে ফাজিনেস মানেই হচ্ছে সেই আগের মতো, যদি বলি যে এইটা একটা নির্দিষ্ট ক্রিজ ভ্যালুকে মেনশন করে না, ইট মেনশনস দ্য নাম্বার অফ, কি বলে, একটা রেঞ্জ নাম্বার সে আসলে মেনশন করে, যে এত থেকে এত পর্যন্ত। সো ইফ ইউ লুক অ্যাট হিয়ার, এই যে ডিসিশন, আমরা একটা ডিসিশন প্রবলেম এখানে দেখতে পাচ্ছি। সো
এখানে অল্টারনেটিভ আছে ক্যান্ডিডেট 1, ক্যান্ডিডেট 2, ক্যান্ডিডেট 3, ক্যান্ডিডেট 4 এবং ক্যান্ডিডেটদের আমরা ক্রাইটেরিয়া নিয়েছি কমিউনিকেশন স্কিলস, তারপরে তাদের নলেজ এবং তারপরে নিয়েছি হচ্ছে টাইম টু সলভ প্রবলেম। ওকে ফাইন। এবং আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেশনের ওয়েটেজ, কমিউনিকেশন স্কিলসের ওয়েটেজ হচ্ছে হাই, নলেজের ওয়েটেজ হচ্ছে আরও হাই, ভেরি হাই, অ্যান্ড টাইম টু সলভ এ প্রবলেম যেটার ওয়েট আমরা সেট করেছি হচ্ছে অ্যাভারেজ। ওকে, তাহলে তোমরা যদি খেয়াল করো তাহলে আমরা এই যে কই হাই, হাই মানে যে 579, তাই না? আমরা এটার সাথে পরিচিত, তাই না? এই নাম্বারটার সাথে এটা হচ্ছে লোয়ার ভ্যালু, এটা হায়ার ভ্যালু, এটা হচ্ছে মিডল ভ্যালু, ফাজি নাম্বার। এই একটা আমরা একটা ক্রিজ ভ্যালু না বলে আমরা একটা রেঞ্জের মধ্যে রাখছি, তাই না? যেখানে আবার একটা রেঞ্জ আরেকটা রেঞ্জের সাথে ওভারল্যাপ করতে পারে, কিন্তু যেহেতু তিনটা ভ্যালু দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করতেছি, দ্যাটস ওয়াই দে আর ডিফারেন্ট। ওকে, সো তাহলে আমরা বুঝলাম যে তাহলে আমার কাছে এটা হচ্ছে আমার ডেটা। তো ডেটাটা আমরা হচ্ছে লিঙ্গুইস্টিক টার্ম এখানে স্ট্রিং ভ্যালু নিয়েছি, সো আই থিঙ্ক ইউ ক্যান ইজিলি রিপ্লেস ইট বাই ফলোইং দিস টেবিল, রাইট? এটা দেখে আমরা কিন্তু তাহলে আমরা এখানে বসাই দিতে পারি, তাই না? হাই মানে আমরা এই যে 579 বসাই দিব, রাইট? ওকে, এখন হতে পারে যে আমি গ্রুপ ডিসিশন মেকিং, দ্যাট মিনস উই হ্যাভ 3 নাম্বার অফ গ্রুপস, ঠিক আছে? 3টা ইন্ডাস্ট্রি থেকে আমি এই ডেটাটা কালেক্ট করলাম, ঠিক আছে? এই বা 3জন ডিসিশন মেকার ওয়াজ প্রেজেন্ট ইন দ্য বোর্ড। ওকে, the candidate is same, candidate number is same, candidate, they are the same candidate, okay, but the decision, there are 3 decision makers who give their decisions. আমাদের হয় না, আমরা কিন্তু এই যে ধরো কোনো ডেমো যখন নেই তখন তো 3জন 4জন বোর্ড মেম্বার থাকে, রাইট? সো তারা কিন্তু ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেটকে ইভ্যালুয়েট করে এবং তার তার যার যার মতো করে সে ইভ্যালুয়েট করে নাম্বার বসায়। সো এখানে আমরা সেই জিনিসটা বিষয়টা দেখতে পাচ্ছি। সো here you see that the first decision maker, they have given their matrix for each candidate, তাই না? একেবারে ডিসিশন মেকার 2, ডিসিশন মেকার 3 এটা সবাই দিয়েছে, রাইট? এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চেঞ্জেস আছে, যেমন ক্যান্ডিডেট 1 এর জন্য কমিউনিকেশন স্কিলে বলতেছে অ্যাভারেজ, অন দ্য আদার হ্যান্ড এও বলতেছে হাই, এ আবার বলতেছে অ্যাভারেজ। ওকে, সো নাও দ্য প্রবলেম ইজ দ্যাট উই আর গেটিং 3 ডিসিশন মেকার ভ্যালুস, তাই না? 3 ডিসিশন মেকার্স নাম্বারস ফর ইচ ক্যান্ডিডেট, তাই না? এখন এইটাকে তাহলে সামারাইজ করবো কীভাবে করে? একটা ডিসিশন ম্যাট্রিক্স তো আসলে আমাকে তৈরি করতে হবে, তাই না? 3টা তো আর আলাদা আলাদাভাবে মডেলে যাবে না, তাহলে এদেরকে আমরা এখন কী করবো? একসাথে করতে চাই। সো হোয়াট আর দ্য প্রসেস উই ক্যান অ্যাপ্লাই হিয়ার? সো বিফোর গোয়িং টু দ্য মেইন প্রসেস আমরা কী করলাম? আমরা অ্যাকর্ডিং টু দ্য টেবিল, দেন উই এই যে অ্যাকর্ডিং টু দ্য ফাজি নাম্বার টেবিল আমরা কী করলাম? এই টার্মস অনুযায়ী আমরা সমস্ত ভ্যালুগুলোকে নিউমেরিক্যালি কনভার্ট করলাম, তাই না? আচ্ছা, আমরা কিন্তু ডিসিশন মেকারদের কাছ থেকে কিন্তু এইভাবে নিয়েছিলাম ডেটাটা। সো নাও অল দ্য ভ্যালুজ আর রিপ্লেসড উইথ উইথ ফাজি নাম্বারস। সো আই থিঙ্ক উই আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, এখন কথা হচ্ছে এদেরকে আমি কি করতে চাই? সামেশন একসাথে করে ফেলতে চাই। ওকে, যদি এটা না থাকে, যদি একটাই ডিসিশন মেকারের ডেটা হয় তাহলে এই কাজটা আমাদের করার দরকার ছিল না, বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা একটা মিনিট, হ্যাঁ গালিব, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওই তিনটেই যা শুধুমাত্র ওরা চাইছে এমনটা কি স্যার? ওই তিনটাই চাইছে, ওই তিনটাই চাইছে। স্যার আমি পরে চেক করলাম, করে দেখলাম যে আমার সাইড থেকে তো তিনটাই একদম ঠিকঠাক আছে, যা শুধুমাত্র হচ্ছে আপনার যেটা অ্যাপেন্ডিক্স আমরা নাম দিয়েছি ওটা শুধুমাত্র টেবিলের আর ফিগারের নেমটা খালি চেঞ্জ চাইছে। টেবিল, হ্যাঁ টেবিল 11টা তো মনে হয় প্রবলেম আছে নাকি? টেবিল 11 সাইট হয় না তোমার বলতেছো? টেবিল 11 তো রেফারেন্স হিসাবে মেন পেপারে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিগার 9 এবং ফিগার 11। আচ্ছা, ফিগার 11 অ্যাপেন্ডিক্স, আচ্ছা ওটা নিয়ে বসো আর কি, মানে ওটা দেখো, ওরা মনে হয় ওটা নিয়ে কনফিউজড আর কি, ওটা নিয়েও কনফিউজড। আর ওই যে ইথিক্যাল অ্যাপ্রুভাল যেটা, ওটা নিয়েও কনফিউজড সম্ভবত। ওইটা এখন আমরা কি দিয়েছি, মানে তোমার লেখার সাথে মনে হয় কোনো ইনকনসিস্টেন্সি আছে, এমনকি নাম্বার টাম্বারে ভুল করছে কিনা আমি তো আর ওটা খেয়াল করি না। তাহলে একটু বসবো না, তাহলে আমরা একটু বসবো না। আমরা রাত্রে, হ্যাঁ 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 আজকেই বসবো, আজকেই বসবো, আমরা আজকেই বসবো। আর তুমি তাহলে ইয়েতে ফোনে থেকো, আমি যখন ফ্রি হই তখন আমি তোমাকে নাম দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে আমরা এখন আসি হচ্ছে
এখানে ছিলাম, রাইট? আচ্ছা, তাহলে আমরা এই যেই তিনটা ডিসিশন ম্যাট্রিক্স আছে, এই তিনটা ডিসিশন ম্যাট্রিক্সকে আমরা এখন কম্বাইন করতে চাই। তাহলে হোয়াট ইজ দ্য প্রসেস, আমরা কিভাবে কম্বাইন করবো, রাইট? সো এই তিনটা মধ্যে ফার্স্টেরটা লাস্টেরটা নিয়ে আসলে খুব বেশি ভেজাল নেই। ফার্স্টের ডেটা যেটা, সেটার জন্য আমরা মিনিমাম ভ্যালু কাউন্ট করব, আর লাস্টেরটার জন্য ম্যাক্সিমাম। তার মানে ফার্স্টের ভ্যালুটা দেখো, তিনটা ম্যাট্রিক্সের মানে ক্যান্ডিডেট 1 এর জন্য প্রথম ভ্যালুটা 3, পরেরটা 5 এবং তারপরটা 3। সেখানে মিনিমাম হচ্ছে 3, রাইট? সো আমরা 3 বসাইছি। আর লাস্টেরটার জন্য 7 9 7, সো 9 ইজ দ্য ম্যাক্সিমাম, সো 9ও বসাইছি। আর মাঝখানেটা যেটা, সেটা আমরা অ্যাভারেজ করছি, আর কিছুই না, ঠিক আছে? অ্যাভারেজ করে আমরা বসাই দিচ্ছি। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা কীভাবে এই ভ্যালুটা আসলে ক্যালকুলেট করছি। ওকে, আমি সূত্র দিয়ে যখন লিখছি তখন কিন্তু আমরা এইভাবে লিখতেছি। ওকে, সো বোঝার জন্য আর কি, যে প্রথমটা মিনিমাম ভ্যালু, পরেরটা ম্যাক্সিমাম নিয়েছে, মাঝখানেটা হচ্ছে আমার ইয়ে ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু। তাহলে এইভাবে তো আমি বাকিগুলো ক্যালকুলেশন করতে পারবো, তাই না? তার মানে এই যে C1 এর জন্য এই ক্যান্ডিডেট, C1 ক্যান্ডিডেটের জন্য এইটা, এইটা অ্যান্ড এইটা, তাই না? এটাও আমরা এখন বসাইতে পারবো। তাহলে এইভাবে পুরোটা ফিল আপ হয়ে গেলে তো আমার যে ম্যাট্রিক্সটা আমি পেলাম সেটা একটা সিঙ্গেল ম্যাট্রিক্স। তার মানে আমি কম্বাইনলি একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম, সেটা হলো এইটা, এটা কম্বাইন একটা ম্যাট্রিক্স। তিনটা ডিসিশন মেকারের ডেটা ছিল, সেটা থেকে আমি একটা ডেটা নিয়ে আসলাম। ওয়েটেজ ভ্যালু এটা ছিল হাই, এটা ছিল ভেরি হাই, এবং এটা সম্ভবত অ্যাভারেজ ছিল, রাইট? আমি সেই অনুযায়ী সেটা ফাজি নাম্বার এখানে বসাই দিয়েছি, ঠিক আছে? ওয়েটেজ ভ্যালুরও ফাজি নাম্বার, ওয়েটেজ ভ্যালু এখানে দেওয়াই ছিল, ঠিক আছে? এটা বলেই দেওয়া ছিল যে কমিউনিকেশন স্কিলসের ইম্পর্টেন্স হচ্ছে হাই, নলেজ হচ্ছে আর একটু বেশি, এবং পরেরটা হচ্ছে অ্যাভারেজ। সো সেই অনুযায়ী আমি এটা বসাইছি। বসানোর পরে আমরা আমরা কম্বাইন যেই ডেটা, সেটাও আমরা পেয়ে গেছি ফর এভরি ক্যান্ডিডেটস, রাইট? আমি সেটা কিন্তু এখানে পেয়ে গেছি। সো এরপরে আমরা কি করব, আমরা নর্মালাইজেশন টেকনিক অ্যাপ্লাই করব। সো ওই যে আবার সেই নর্মালাইজেশন করবো এখন, তাই না? আমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে নর্মালাইজেশন করা। সো আমরা কিভাবে নর্মালাইজেশন করব? আমরা নর্মালাইজেশন করার জন্য এই যে এই টেকনিক, আবার এই একই রকমভাবে এই টেকনিক আমরা ইউজ করবো। এখানে দেখো, তাহলে RIJ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি RIJ, এটা হবে এই ফরম্যাটে, তাই না? ফরম্যাটে। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছি যে সবগুলোর ভিতরে CJ আছে, তাই না? সবগুলোর জন্য CJ আছে। আচ্ছা, এটা কোন ধরনের ক্রাইটেরিয়ার জন্য? বেনিফিশিয়াল ক্রাইটেরিয়ার জন্য। সো আমাকে তোমরা বলতে পারবা এই তিনটার মধ্যে কোনগুলো বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া আর কোনটা নন বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া বা কস্ট ক্রাইটেরিয়া বলতে পারি আমরা? স্যার হচ্ছে টাইমটা হচ্ছে কস্ট ক্রাইটেরিয়া হবে, আর বাকিগুলা বেনিফিশিয়াল। বাকিগুলা বেনিফিশিয়াল, কস্ট টাইম টু সলভ দ্য প্রবলেম, রাইট? এটা হবে হচ্ছে আমার, কারণ এটা যত বেশি সময় সে নিবে, সেটা আসলে ওই ক্যান্ডিডেটের জন্য আসলে প্রবলেম। সো এটা আমাদের কস্ট ক্রাইটেরিয়া আমরা বলতে পারি। বাকিগুলো তার নলেজ বেশি হলে ভালো, কমিউনিকেশন স্কিলস বেশি থাকলে ভালো, তাই না? কিন্তু টাইম টু সলভ প্রবলেম এটা বেশি হলে সমস্যা। সো তাহলে আমরা আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড যে আমরা একটা প্রবলেমের মধ্যে বেনিফিশিয়াল নন বেনিফিশিয়াল আইডেন্টিফাই করতে পারছি। তাহলে এই দুইটা নন বেনিফিশিয়ালের নর্মালাইজেশনের জন্য আমরা উপরের এই সূত্রটা অ্যাপ্লাই করব, আর টাইম টু সলভ প্রবলেম এটার জন্য আমরা নিচের সূত্রটা অ্যাপ্লাই করবো। যেমন সেটাই করা হয়েছে, তোমরা যদি খেয়াল করো, নিচে আমরা লিখছি CJ স্টার মানে হচ্ছে ম্যাক্সিমাম CIJ। সো আমরা যদি এইখানে দেখি, তাই না, এই যে এই লাইনটা, এটাই তো আমার C ভেরিয়েবল, এটা A, এটা B, মাঝখানেটা হচ্ছে C, এই লাস্টেরটা হচ্ছে C। তাহলে এখানে এই C এর ভ্যালু থেকে আমি হাইস্ট ভ্যালুটা নিব। তাহলে C এর ভ্যালু থেকে হাইস্ট ভ্যালু হচ্ছে আমাদের 9, ঠিক আছে? আমরা তাহলে সেটা নিয়ে নিলাম, সেটা, এবং 9 দিয়ে সবাই ভাগ হবে। তো যেহেতু যার যার পজিশনে আছে, আমরা শুধু একে 9 দিয়ে ভাগ করি। 3 will divided by 9, 5.667 will be divided by 9, 9 divided by 9, 5 will be divided by 9, 7 will be divided by 9, 9 will be divided by 9। আমরা এরকমই করছি, আমরা খেয়াল করছো? এটার জন্য কিন্তু তাই হবে সব। ওকে, আবার এটার জন্য ওই লাস্টের যে ভ্যালু সেখানে 9 আছে, তাই না? এখানে আসে এই যে 9, এখানে হাইস্ট ভ্যালু তো 9, তাই না? যে লাস্টে আবার 9, তাহলে এই পরেরটাও একই নিয়মভাবে 9 দিয়ে ভাগ হবে। পরেরটাতেও 9 আছে, ফাইন, তাহলে এটাও 9 দিয়ে আমাদের ভাগ। ও আচ্ছা, পরেরটা তো 9 দিয়ে ভাগ হবে না, কারণ এটা টাইম টু সলভ প্রবলেম। এইটা হবে হচ্ছে এইটা অনুযায়ী। তাহলে এইটা আবার কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা মিনিমাম ভ্যালু নিয়েছি এবং সেটা A এর ভ্যালু। খেয়াল করো কিন্তু এখানে ভেরিয়েবলগুলো কিন্তু খুব কেয়ারফুল। এটা হচ্ছে উপরে হচ্ছে A, আর নিচে থাকবে হচ্ছে যেই ভ্যালু আছে সেই ভ্যালু। তাহলে A এবং A
আর লাস্টেরটা আসবে এখানে সিআইজে, কিন্তু প্রথমে কিন্তু সিআইজে আসবে। তাহলে আমরা দেখি এখানে, তাহলে প্রথমটা রাইট 5 3 1 1, ও এখানে তো লো ভ্যালু তো 1ই, তাই না? হ্যাঁ, এখানে লো ভ্যালু 1, এই যে 1, তাহলে 1 যাবে উপরে, দেখছো সবগুলোর উপরে কিন্তু 1। আর নিচে আসবে হচ্ছে কিভাবে, লাস্টেরটা আসবে আগে, এই যে 9 চলে আসছে কিন্তু আগে, এই যে 1/9, মিডলেরটা তো আর চেঞ্জ হবে না, 1/7, আর এই ফার্স্টেরটা চলে গেছে লাস্টে, দেখো 1/5। তাইলে আমার নন বেনিফিশিয়াল বা কস্ট ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আমাকে এই ফর্মুলা ফলো করতে হবে, রাইট? এই ফর্মুলা ফলো করে আমাকে, এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা এটা মনে রাখতে হবে। সূত্রটা মনে থাকলে আই থিঙ্ক দেন তুমি এটা করতে পারো। কাম চলে গেছে, আমার শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমার কি বলে ওয়াইফাই আবার কখন অফ হয়ে যেতে জানা, এদিকে দেখে বৃষ্টি শুরু হয়েছে। ওকে ফাইন, তাহলে আমরা এরপরে কাজটা খুব সিম্পল, সেটা হচ্ছে আমাদের নর্মালাইজ করে ফেললাম, এটা নর্মালাইজ ম্যাট্রিক্স। তোমরা ভাগগুলো করবা, ভাগগুলো করলে এই যেটা পাওয়া যাবে 0.33 0.630, তাই না? এটা পাওয়া যাবে। এইটার সাথে আমি আমার ওয়েট ভ্যালুকে গুণ করে দিব। তো ওয়েট ভ্যালু কোনটা, এই যে প্রথমটার জন্য 5 দিয়ে গুণ হবে, পরেরটা 7 দিয়ে গুণ হবে, এবং পরেরটা 9 দিয়ে গুণ হবে, তাই না? ওই যে হাইয়ের জন্য আমরা ফাজি নাম্বার লিখে নিয়েছিলাম, এটাকে তো সুন্দরভাবে মাল্টিপ্লাই করে দিতে পারবা। তো মাল্টিপ্লাই করলে, যোগ করলে এই যে এইটা পাওয়া যাবে আবার, তাই না? এটা চলে আসবে, এটা চলে আসবে, এটা চলে আসবে। সো ফাইন, তাহলে আমরা এটা করে ফেললাম। এইটা করার পরে এখন আমরা আগের মতো ওই যে ফাজি পজিটিভ আইডিয়াল সলিউশনস এবং ফাজি নেগেটিভ আইডিয়াল সলিউশনস, তাই না? আমরা এর আগে যে আইডিয়াল সলিউশন বের করছি, আইডিয়াল সলিউশন একটা কিছু লিখি না, মানে ওটা পজিটিভ ছিল এবং একটা নেগেটিভ আইডিয়াল সলিউশন ছিল। সো আমরা সেটাকে আবার এখানে বাইর করবো। সো এটা বাইর করার জন্য আমরা এখানে সেই একই রকমভাবে যে ম্যাক্সিমাম ভ্যালু ওখান থেকে, আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা মিনিমাম ভ্যালুটা কাউন্ট করবো। সো আমরা যদি একটু আসি, তোমরা যদি এখানে খেয়াল করো, তাহলে এই কমিউনিকেশন স্কিলসের ক্ষেত্রে আমাদের কোন ম্যাট্রিক্সটা সবচেয়ে হাইয়েস্ট ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স নাম্বারটা আমরা এখানে বসাবো দুইটার ক্ষেত্রেই, কমিউনিকেশন স্কিলসের ক্ষেত্রেও নলেজের ক্ষেত্রে। এটা হচ্ছে এ স্টার। এ স্টার মানে হচ্ছে আমরা পজিটিভ আইডিয়াল সলিউশন বের করছি। পজিটিভ আইডিয়াল সলিউশন বের করার সময়, ওকে, বের করার সময় বেনিফিশিয়াল ক্রাইটেরিয়ার ম্যাক্সিমাম ভ্যালু নেব, খেয়াল করো, আর নন বেনিফিশিয়াল ক্রাইটেরিয়ার হচ্ছে মিনিমাম ভ্যালু নেব। আবার উল্টাটা ঘটবে যখন আমরা নেগেটিভ আইডিয়াল সলিউশন বের করব। নেগেটিভ আইডিয়াল সলিউশনের সময় বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া মিনিমাম ভ্যালু নিব, আর কস্ট ক্রাইটেরিয়ার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে প্রথমে আমরা এই স্টার বের করছি, মানে পজিটিভ আইডিয়াল সলিউশন। তাহলে আমরা এখানে বেনিফিশিয়াল ক্রাইটেরিয়ার জন্য ম্যাক্সিমাম ভ্যালু নিব, এবং দেখো সম্ভবত এরাই ম্যাক্সিমাম, তাই না? এখানে এ ম্যাক্সিমাম, আমরা সেটাই নিয়েছি। আবার টাইম টু সলভ প্রবলেম, সেখানে 157, এইটাই হচ্ছে 157। এখানে কস্ট ক্রাইটেরিয়া না, কস্ট ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ভিজে স্টার ম্যাক্সিমাম ভিআইজে 3, এখানে ভুল করছে ওরা। এখানে আমরা নিব হচ্ছে লোয়েস্ট যে ভ্যালু, টাইম টু সলভ প্রবলেমের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে কম কোনটা আছে, এটা 0.33, 0.714 এবং 0.14, ঠিক আছে, এটা আসবে। আচ্ছা, আর নেগেটিভ আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে আমরা এখান থেকে নিব হচ্ছে একদম মিনিমাম ভ্যালুটা। সো দ্যাট মিনস আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানে আমরা একদম নিয়েছি মিনিমাম ভ্যালুটা। বেনিফিশিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা নিব মিনিমাম ভ্যালুটা, আর টাইম টু সলভ প্রবলেমের ক্ষেত্রে আমরা এখানে নিব হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা। দ্যাট মিনস এখানে আসবে, এটা উল্টা হয়ে গেছে, এখানে আসবে হচ্ছে 157। ওকে, তাইলে এটা সেই আগের আমরা যে টপসিস দেখতেছিলাম সেই টপসিসের মতোই আসলে নিয়ম। ওকে, সো এখানে নেব ম্যাক্সিমাম। বেনিফিশিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে মিনিমাম কাউন্ট করব হচ্ছে যখন আমরা কস্ট ক্রাইটেরিয়া, ঠিক উল্টাভাবে হচ্ছে আমরা ইয়ের ক্ষেত্রে তাই, ঠিক উল্টা কাজটা হবে। আচ্ছা, তাহলে এইটা পেয়ে গেলাম আমরা এই স্টারের ক্ষেত্রে, তাহলে আমরা এটা পেলাম, এই স্টারের ক্ষেত্রে আমরা এটা পেলাম। এখন আমরা যেটা করব সেটা হলো এইটা, এই ডেটাটা আমাদের কোন সময় ছিল, এই ডেটাটা আমাদের ছিল হচ্ছে ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করার পরে হচ্ছে এই ডেটাটা ছিল, তারপরে তো আমরা আইডিয়াল সলিউশন বাইর করলাম, রাইট? তার আগে হচ্ছে এটা ছিল। তাহলে আইডিয়াল সলিউশন থেকে এটা দূরত্ব বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো, যেটা আমরা টপসিসে বের করেছি। সো এই যে 1.667 মাইনাস 2.778 তার হোল স্কোয়ার, তাই না? 4.407 মাইনাস 6.481 তার হোল স্কোয়ার, প্লাস 9 মাইনাস 9 তার হোল স্কোয়ার, আর 1/3, এটা তো ছিল 1/n, এটাকে আবার স্কোয়ার রুট করবো, করলে যেটা আসবে সেটা হচ্ছে এটা 1.358। তাহলে এইভাবে
এই পরেরটা থেকে এটা দূরত্ব বের হবে, এই পরেরটা থেকে এটা দূরত্ব বের হবে, পরেরটা থেকে এটা দূরত্ব। তাহলে আমরা আইডিয়াল সলিউশন থেকে আমার ওই অ্যাট্রিবিউটের ভ্যালুটা আসলে কত দূরে আছে সেটা আমি বের করে ফেলতে পারি, রাইট? সেই কাজটা আসলে এখানে করা, যেটাকে আমরা এপিআইস বলতেছি। তার মানে যে ফাজি পজিটিভ আইডিয়াল সলিউশন যেটা, সেটা আমরা বের করে ফেললাম। এভাবে এফএনআইএস ফাজি নেগেটিভ আইডিয়াল সলিউশন, সেটাও আমরা বের করে ফেললাম। সেটাও তো আমরা এ নেগেটিভ তো বের করছি, রাইট? এই যে এটা পাইলাম, আচ্ছা এটা কি এ নেগেটিভ? এ নেগেটিভও তো আমাদের এই যে ম্যাট্রিক্সটা বা যেটা পাইছিলাম সেটার থেকে আমরা কি করবো এখন, এই প্রত্যেকটা জিনিসের আবার দূরত্ব বের করবো, তাই না? করলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। তাহলে আমরা পজিটিভ আইডিয়াল সলিউশনের জন্য একটা ম্যাট্রিক্স পাইছি, আর নেগেটিভ আইডিয়াল সলিউশনের জন্য আমরা একটা ম্যাট্রিক্স পাইছি, রাইট? ফাইন, ওকে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে এখন আমরা এটা যোগ করে দিই, যেহেতু এখানে একটা সামেশন আসছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ডিআই স্টার এটা পেয়ে যাব, ঠিক আছে? আমরা এই ভিআই যে ভিজে স্টার তার ডিস্টেন্স যেটা, সেটাকে আমরা বের করে ফেলছি অলরেডি, তাই না? এখানে এই ম্যাট্রিক্সে তো সেটাই ডিস্টেন্সই বের করলাম, তাই না? এই যে ডিস্টেন্সের সূত্র তো এটাই ছিল, রাইট? তো সেটা এই যে ডি আমরা বের করে ফেলছি। এখন প্রত্যেকটা ডি তো যোগ করতে হবে, তাই না? এবং সেটা যোগ করতে হবে কিভাবে, এই যে এখানে এই রো বরাবর। তাহলে 1.358 প্লাস 00 প্লাস 4.089 যোগ করলে আমরা এটা যোগ করলে একটা ভ্যালু পাবো, এই রোটা যোগ করলে একটা ভ্যালু পাবো, এই রোটা যোগ করলে একটা ভ্যালু পাবো, এই রোটা যোগ করলে একটা ভ্যালু পাবো। একইভাবে নেগেটিভ আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এটা যোগ করলে একটা ভ্যালু পাবো। তাহলে ম্যাট্রিক্সটা কাইন্ড অফ এরকম হবে, এই যে ডিআইসটা যে যোগ করার পরে এটা পেয়েছি, এটা হচ্ছে পজিটিভ আইডিয়াল সলিউশনের জন্য, আর নেগেটিভ আইডিয়াল সলিউশনের জন্য আমরা এটা পাইছি, ওকে। এবার পরের কি, ওই যে সেই ক্লোজনেস, স্টেপ 5 এর কাজটা ছিল হচ্ছে ক্লোজনেস। ক্লোজনেসের সূত্র কি ছিল, ডিআই প্রাইম ডিভাইডেড বাই ডিআই প্রাইম প্লাস ডিআই স্টার, রাইট? এইটা। তাহলে এই ডেটাটা আমি অলরেডি পেয়ে গেছি। এখন যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে তো ক্লোজনেস বের হয়ে যাবে। তাহলে সিসিআর ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি, এবং আমরা এই সিসিআর ভ্যালু ক্লোজনেস, এটা কিন্তু ক্লোজনেস কোএফিশিয়েন্ট, মানে এটা সব মানে এই ভ্যালুগুলো হচ্ছে মানে এটাতে যার স্কোর বেশি সেই হচ্ছে বেস্ট অল্টারনেটিভ হবে, তাই না? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 0.66 ক্যান্ডিডেট 3 তার স্কোর সবচেয়ে বেশি দেন আদার্স। সো এটা 1, তারপরে আমরা র্যাঙ্কিং করতে পারি 1 2 3 4 এইভাবে, তাই তো? সো এটা হচ্ছে আমাদের টোটাল ফাজি টপসিসের ইউজ। বাকি মেথোডোলজিতে টপসিসি, কিন্তু যেহেতু ফাজি নাম্বার ছিল, এই পর্যন্ত ফাজি নাম্বার ছিল আমরা দেখতে পাচ্ছি, তাই না? এরপরে কিন্তু আমরা এটাকে একটা ক্রিজ ভ্যালু মানে একটা সিঙ্গেল ভ্যালুতে কিন্তু নিয়ে আসছি, রাইট? এরপরে ক্যালকুলেশনে কিন্তু সব সিঙ্গেল ভ্যালু, ওকে। সো ডিসটেন্স বের করার পরে কিন্তু আমরা সিঙ্গেল ভ্যালুতেই আবার চলে আসতেছি, ব্যাক করতেছি। সো এই হচ্ছে মোটামুটি ফাজি টপসিস। এখানে একটা ভ্যারিয়েশন আমরা দেখেছি, সেটা হলো যে যদি আমাদের মাল্টিপল ডিসিশন ম্যাট্রিক্স থাকে, তাই না, ফর আওয়ার অল্টারনেটিভস, তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে ডিসিশন মেক করব। সো সেটাও আমরা দেখেছি কম্বাইন কীভাবে করতে হয় আসলে, তাই না? ইটস এ ভেরি সিম্পল থিং। সো দেখো কার কোনো কোশ্চেন এখানে আছে কিনা ফাজি টপসিসের ক্ষেত্রে। রেকর্ডিংটা করেছো ইয়ে? জি স্যার, হচ্ছে। তাহলে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমার আজকের যেটুকু তোমাদের দেখিয়েছি? সরি, আর রিয়েল লাইফে আমরা কোন টাইপের প্রবলেম সলভ করার জন্য এই মেথডটা ইউজ করি? টপসিস এইটা তুমি আগে যেগুলো দেখেছি আমরা, মানে বেনিফিশিয়াল নন বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া যেখানে আছে সেই ধরনের যে কোনো ডিসিশন মেকিং প্রবলেমে তুমি এই টপসিস মেথড ইউজ করতে পারো। এই আর তুমি যদি তোমার মডেলের মধ্যে ফাজিনেস আনতে চাও, তাহলে তোমার ফাজিনেসটা তো অনলি রিলেটেড টু ইয়োর ডেটা। তার মানে তুমি যে ডেটাটা দিচ্ছ, ইউ সে দ্যাট দিস ডেটা হ্যাজ এ রেঞ্জ, তাই না? যে একটা লোয়ার পার্ট আছে এবং আপার পার্ট আছে, সেভাবে তুমি যদি ডেটাটাকে অ্যাসাইন করো তাহলে তখন ইট উইল বি কনভার্টেড টু ফাজি, এবং তখন ফাজি অনুযায়ী ওই যেভাবে করছে এইভাবে সূত্র হবে। আর আদারওয়াইজ যদি ফাজি না থাকে, নর্মাল কোনো ফিজ ভ্যালু মানে জাস্ট হাই মানে আমি 3 বলতেছি, তাই না, ভেরি হাই মানে 5 বলতেছি, তাহলে তো একটা নাম্বার টপসিসে যেভাবে সলভ করলাম আমরা সেইভাবে ওইভাবে। তার ফাজির জন্য কি হচ্ছে আপনার কাছে কোনো ডেটা আছে যেটা নিয়ে একটু কাজ করা যেত? যেটা এখন দিছি না আমি, মানে এখানে যেটা আছে না স্যার, এইটা না, মানে পেপার করার জন্য, রিভিউ পেপার বা এই টাইপের কোনো কিছুর জন্য আর কি। আচ্ছা এইটা এখানে যাবা, এই যে এটা সবচেয়ে ভালো যে জার্নাল সেটা তোমাকে দিই, ডিএসএস দিলে এইটা আসে, সমাজসেবা অধিদপ্তর ডিএসএস জার্নাল দিয়ে সার্চ দাও, হ্যাঁ, ডিসিশন সাপোর্ট সিস্টেমস, হ্যাঁ, এই জার্নালটা
এইটাই ডোমেনে বেস জার্নাল। এখানে যে এই যে সার্চ দ্য আর্টিকেল এখানে দিবা, হ্যাঁ এখানে যাচ্ছে তো ফাজি A novel fuzzy non-parallel support vector machine for finding helpful online reviews. এটা কি হচ্ছে decision support systems in crowdfunding. A fuzzy cognitive maps, এই যে FCM অ্যাপ্রোচ দেখছো, এটা কিন্তু একটা অ্যাপ্রোচ। মানে কত যে এখানে এই জার্নালে ঢুকলে দেখবে যে কত রকমের অ্যাপ্রোচ আছে আসলে। এই যে এটা কিন্তু ফাজি দিয়ে একটা, যেমন তোমার কাজের ক্ষেত্রে হয়তো তুমি এরকম কিছু দেখতে পারো যে এই ফাজি কগনিটিভ মেথডস FCM, এটা ওরা কিন্তু খুব সুন্দরভাবে লিখে। দেখি এখানে কোনো ডেটা আছে কিনা। ফাজি কগনিটিভ ম্যাপস FCM, এটা নিয়ে লিটারেচার রিভিউ করছে। তার এই যে ভেরিয়েবল সে নিয়েছে যে লোকেশন, জেন্ডার, এক্সপেরিয়েন্স, হিউম্যান ক্যাপিটাল, সোশ্যাল মিডিয়া, নাম্বার অফ ভিউয়ার্স, ডিউরেশন। স্টেপ 1 সিলেক্টিং দ্য এক্সপার্ট, দেখছো এই দেখো সে এক্সপার্ট, ওই যে ডিসিশন আমরা ওয়েট নিচ্ছি না, সে ওয়েটের জন্য সে এক্সপার্ট ঠিক করছে। আইডেন্টিফাই প্রিমারি নোডস, বিল্ডিং দ্য FCM, আচ্ছা FCM কিভাবে কাজ করবে সেটা আর কি। তার ফেজ 1 এ কিন্তু সে কিন্তু ইয়ে করছে, মানে এই এক্সপার্ট সিলেক্ট করছে, ঠিক আছে। তারপরে আইডেন্টিফাইং প্রিলিমিনারি নোটস, দেখতে হবে কি কি নোটস সিলেক্ট করছে এখান থেকে, বিল্ডিং দ্য FCMs, দেন ওটাকে ভ্যালিডেট করছে আবার এই এক্সপার্ট দিয়ে। তারপরে ক্রিয়েটিং সিনারিও তৈরি করছে। তারপরে ফেজ 3 তে সে ডিজাইনিং গাইডলাইন্স অফ DSS। এটা এখানে মনে হয় অ্যাডজেসেন্সি অগমেন্টেড ম্যাট্রিক্স সেকশন, আউটডিগ্রি ইনডিগ্রি, মানে ও গ্রাফ নিয়ে আসছে। তো একটু নতুন টেকনিক অ্যাপ্লাই করছে আর কি, এখানে সে নতুন টেকনিক অ্যাপ্লাই করে দেখছে। এটা পড়তে হবে, পড়লে দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমি পড়ি নাই তো দেখতে হবে FCM মেথডটা কীভাবে কাজ করে। এনিওয়ে এ কই revising the effects of social networks on enterprise collaboration technology, a fuzzy set qualitative comparative analysis, এটা দেখতে পারো, এটা দেখতে পারো। স্যার এদের ডেটাগুলো কি ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে, এটা ইউজ করতে পারবে যদি থাকে, ডেটা দেওয়া থাকে তাহলে পারবে। যেমন এই দেখো ফাজি ডিসিশন সাপোর্ট সিস্টেম ফর স্ট্র্যাটেজিক পোর্টফোলিও ম্যানেজমেন্ট, দেখছো এটা কিন্তু একটা রিয়েল লাইফ প্রবলেম, যে পোর্টফোলিওগুলোকে কিভাবে ম্যানেজ করবে সেটার জন্য একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম। দেখো ফাজি ডিসিশন সাপোর্ট সিস্টেম ফর রিস্ক অ্যানালাইসিস ইন ই-কমার্স ডেভেলপমেন্ট। প্রবলেম হলে এই পেপারগুলো ওপেন অ্যাক্সেস নাই। A multi-dimensional fuzzy decision support strategy using fuzzy decision making for the evaluation of the project management internal efficiency, দেখছো একটা প্রজেক্ট ম্যানেজমেন্টে যে ইন্টারনাল এফিসিয়েন্সি সেটা ডেটা যদি থাকে সেখানে তারা ফাজি ডিসিশন কিছু কিন্তু করে নাই, কিন্তু দেখছো একটা টপ মোস্ট জার্নাল। A decision support system for sales forecasting through fuzzy neural networks with asymmetric fuzzy weights, মানে ওয়েটটা সবসময় একই না, এই জন্য বলতেছে অ্যাসাইমেট্রিক। আর এখানে ফাজির সাথে আবার নিউরাল নেটওয়ার্ক ইউজ করতেছে। আই থিঙ্ক নিউরাল নেটওয়ার্ক যদি তোমরা পড়ে থাকো মেশিন লার্নিং এর কনসেপ্ট, সেটা ইউজ করছে ফাজির সাথে, দিয়ে কি ফোরকাস্ট করতেছে, সেলস ফোরকাস্ট করতেছে, তার মানে ভবিষ্যতে সেলিং কেমন হবে সেটা করতেছে। সো ডিফারেন্ট অ্যাপ্রোচেস, মানে অনেক কিছু আছে আসলে। 618টা রেজাল্ট ফাজি নিয়ে কাজ হয়েছে, 618টা, তাও তো আরো ইউজ পেপার আছে। ডিসিশন সাপোর্ট সিস্টেমস ইন ক্রাউড ফান্ডিং, এ ফাজি কগনিটিভ আছে, এটা তো দেখলামই। হয়ে গেল 50টা দিলাম, কি আসলো outliers detection using flexible categorization and interrogative agents, আচ্ছা 2025 618টা রেজাল্ট আসছে। 2026-এ 4টা কাজ আসছে, দেখি ফাজি নিয়ে 4টা কাজ আছে, 2025-এ 13টা কাজ আছে। মেটাভার্স অ্যাডাপশন ফর কম্পিটিং এজ, জন্য ফাজি নাই। handling imperfection, taxonomy of machine learning on data machine learning, 40 years of decision support system, a bibliometric analysis. I think এই পেপারে তুমি হিউজ জিনিসপত্র পাবা। Forty years of decision support systems. Okay, দেখি তো কিভাবে লিখছি পেপারটা, তো রিভিউ এখন আছে। Publication and citation of TSS journal, annual number of documents published in this journal, কতগুলো পেপার পাবলিশড হয়েছে সেটার একটা আইডিয়া দিচ্ছে। টিপিটিসি, এটা কি অ্যানুয়াল সাইটেশন স্ট্রাকচার, আচ্ছা কতগুলো সাইটেশন হয়েছে সেগুলো বুঝাইছে। অ্যানুয়াল বক্স, ওকে। ডিএসএস জার্নাল জেসিআর ভ্যালু দেখাইছে।
50 most cited papers in DSS ও আচ্ছা এটা ডিএসএস এই জার্নালের তবে এখানে পাবা বিভিন্ন মেথড ইউজ করছে কি কেমন কতগুলো ইউজ করছে বা বিভিন্ন নতুন মেথডের নাম আসলে পাবো ঠিক আছে সো এটা আমি দেখতেছি এটা রিভিউ আর কি এখানে 40 বছরের কাজের একটা ইয়ে দেখাচ্ছে এই তো এই যেমন এই পেপারটা দেখতে পারো হ্যাঁ যে ক্রাউড ফান্ডিং এই প্রবলেমটা কিভাবে আসলে এরা সলভ করছে আচ্ছা এটা গেল এছাড়া তোমরা ওই যে গুগল স্কলার বা গুগলে সার্চ দিতে পারো যে ফাজি মেথড দিয়ে আর কি কি কাজ আছে একটু ঘাটাঘাটি করলে তুমি দেখবে যে এখানে অনেক মেথড আছে আসলে অনেক ডেটাও পাওয়া যাবে আর কি যে ডেটার উপরে ইউজ করতে পারো অথবা ক্যাগেল আছে ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরি আছে যেখানে নিউমেরিক্যাল ডেটা পাওয়া যায় এরকম বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে সেখান থেকে ডেটা নিয়ে তুমি কাজ করতে পারো ঠিক আছে তবে পেপার ওয়ার্কে বা আর্টিকেলে সমস্যা হলো যে এখানে তো বেশি তুমি দেখাতে পারবে না ছোট একটা ডেটা নিয়ে সেটার এক্সপেরিমেন্ট দেখাতে হয় বাট ইন দ্য রিয়েল লাইফ যখন কাজ করবো তখন তো আমাদের আসলে ওই যে পাইথনের কোড টোড জানলে তখন আমরা হচ্ছে পাইথন দিয়ে তখন খুব ইজিলি ডেটাটাকে রিড করে দেন আমরা ওই ডেটার উপরে টপসিস বলো ফাজি টপসিস বলো যে কোনো কিছু তখন অ্যাপ্লাই করতাম মানে যত ডেটাই হোক না কেন আমার টেনশন নেই এই আর কি বিষয় ঠিক আছে আমরা তাইলে মোটামুটি অনেক কোশ্চেন না থাকলে আমরা নেক্সট নিয়ে নিব আজকে নেক্সট মিনিটে স্যার মিডের যে কোশ্চেনটা ছিল ওইটাতে ক্রসড ক্রাইটেরিয়া কোনগুলো আর বেনিফিশিয়াল ক্রাইটেরিয়া কোনগুলো ওইটা না বুঝতে পারিনি ওটা একটু সলভ করে দিবেন ওটা কি আমি বলি নাই না স্যার বলে তো দেননি করছিলাম তো কি বলো তো মিডের কোশ্চেনটা কি এখন আপনাদের কারো কাছে থাকলে একটু স্যারকে দেখান না স্যার তাহলে নেক্সট ক্লাসে কোশ্চেনটা ম্যানেজ করে আপনাকে দেখাবো এখন মনে হয় কারো কাছে নাই ঠিক আছে আর স্যার আমি হচ্ছে অ্যাডমিট হয়েছিলাম দেরিতে বাট তারপরে সবগুলো ক্লাসই তো করছি কিন্তু আমার পোর্টালে অ্যাটেন্ডেন্স দেখায় মাত্র 71% অন্যদের তো ওটা ফুল ওটা উল্টাপাল্টা হতে পারে দেখবো না আমি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দেই সাইদ নাজিল আহাদ তারপরে মির্জা মোহাম্মদ নাইমুর রহমান আদনান মাহমুদ প্রেজেন্ট স্যার তারপরে স্যার রোল নাম্বার 1 ছিল মেবি লেফট নিয়ে নিছে নেট প্রবলেম হতে পারে মোসাইদুর রহমান Yes sir, MD সাদিউর রহমান স্যার। কিন্তু তোমার এখানে তো মোসাইদুর রহমান আছে তুমি কি দেখছো খেয়াল করছো স্যার মোসাইদি আরেকজন হ্যাঁ উনি আরেকজন স্যার হ্যাঁ আমি মোসাইদুর রহমানকে ডাকছি 261170003 আছে ও সরি স্যার ঠিক আছে তারপর সুমাইয়া বিনতে নাই তাহলে সুমাইয়া বিনতে মাসুদ সুমাইয়া আছে তারপর রুবায়াত হাফিজ সরি হাসান সিদ্দিক ইয়েস স্যার তারপরে মিশা ফাহমিদা স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না আমি ডাকছি তো মিশা ফাহমিদা হ্যাঁ ইবনে মাসুদ ইয়েস স্যার তারপরে মাইশা প্রেজেন্ট স্যার সাইদুর রহমান Yes sir. তারপর নাজনীন নাহার প্রেজেন্ট স্যার মাহবুব আলম তাহলে আজকে অ্যাবসেন্ট আছে মাহবুব আলম মিশা ফাহমিদা মোসাইদুর রহমান তারপরে হচ্ছে সাইদ নাজিল আল আহাদ কারো অ্যাবসেন্ট আছে এখানে কেউ দিতে পারেনি এখন সবাই দিয়েছি ঠিক আছে তাহলে